ইউটিলাইজেশন ট্র্যাকশন হিটিং অ্যান্ড ড্রাইভসের আজকের লেকচারে আমরা মেকানিক্স অফ ট্রেন মুভমেন্টের ওপর একটা ছোট্ট টপিক দেখব, আর তার উপর বেস করে আমরা একটা নিউমেরিক্যাল সলভ করব। অ্যাকচুয়ালি এই নিউমেরিক্যালটা পরীক্ষাতে অনেকবার এসছে এই টাইপের, তো সেই জন্যই আমরা এই টপিকটা কভার করছি। তো যে টপিকটা আমি পড়াতে চলেছি সেটা হচ্ছে মেকানিক্স অফ ট্রেন মুভমেন্ট। সেই জায়গাটা বোঝার আগে গিয়ার কিভাবে ফাংশন করে সেই ছবিটা আমি একটু এখানটায় দিয়ে রাখছি। আই গেস এটা প্রত্যেকেরই জানা আছে। সাপোজ ধরো এটা হচ্ছে কি আমাদের মোটর, ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে ট্রেনের হুইলের ভেতরের পোর্শনটা। তো অবভিয়াসলি যদি এটা এদিকে রোটেট করে, তার মানে এটা যদি এদিকে রোটেট করে তাহলে কি হবে, এই জিনিসটা এদিকে রোটেট করবে। আমি রিপিট করছি টোটাল জিনিসটা একবার। আমাদের যে ট্রেনের হুইল আছে, তো সেই ট্রেনের যে হুইলগুলো আছে সেগুলোকে ঘোরাচ্ছে কে, কোনো একটা মোটর ঘোরাচ্ছে, যেটাকে আমরা ডিসি মোটর আমরা পড়ে আসছিলাম, ডিসি সিরিজ মোটর পড়ে আসছিলাম। তো এখানে আমি দেখাতে চাইছি কি, যে একটা মোটর যখন রোটেট করছে, মোটর গিয়ারটা দেখতে পাচ্ছ এদিকে যখন রোটেট করছে, তখন কী হবে, ট্রেনের হুইলটাও তার অপোজিট দিকে রোটেট করবে। এভাবেই আমাদের গিয়ার ফাংশন করে। তো এই জিনিসটাকেই আমরা একটু সংক্ষেপে পড়বো এখানটায়। তো অ্যাকচুয়ালি যে ছবিটা তোমাদেরকে পরীক্ষাতে আঁকতে হতে পারে, যদি আসে পরীক্ষাতে, যদিও এখন অবধি এই কোশ্চেনটা ওভাবে ডিরেক্টলি আসেনি, এর ওপর বেস করে শুধু ম্যাথটাই এসেছিল। তো এই হচ্ছে কি সেই ছবি। আমাদের টপিক হচ্ছে কি মেকানিক্স অফ ট্রেন মুভমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছ যে দুটো ছোট ছোট হুইল দেখা যাচ্ছে, তাই না? এটা একটা আর এটা একটা। তো বড় যে হুইলটা সেটা হচ্ছে কি আমাদের ট্রেনের যে হুইল অ্যাকচুয়ালি সেটাই, আর এটা হচ্ছে কি আমাদের মোটরের কথা বলা হচ্ছে, মানে ট্র্যাকশন মোটরের কথা বলা হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই যে আউটার পোর্শনটা, এই যে গিয়ারের যে যে খাঁচকাটা আউটার পোর্শনটা, সেটা হচ্ছে গিয়ে এই যে এইটা, এটা মানে ধরো একটা হুইল আছে, হুইলের বাইরেরটা তুমি এরকম দেখতে পাচ্ছ, বাইরের থেকে চাকাটা দেখতে পাচ্ছ এরকম, আর হুইলের যে ব্যাক সাইডটা, সেখানটায় ব্যাক সাইডে এই জিনিসটা আছে, এই যে এই জিনিসটা আছে ব্যাক সাইডে। তার মানে জিনিসটা আছে কি এর ভেতরে, ব্যাক সাইডে এরকম, সেটাকেই ডটেড লাইন দিয়ে এভাবে এখানটায় দেখানো হয়েছে, রিপ্রেজেন্ট করা হয়েছে। তো যাই হোক, ট্রেনের যে হুইলটা সেটা হচ্ছে গিয়ে বড় যে সার্কেল করা হয়েছে সেটা, আর ভেতরটা হচ্ছে গিয়ে, এক মিনিট, ভেতরে এই যে ডটেড লাইন যেটা আছে আমাদের, এই ডটেড লাইন যেটা আছে সেটা হচ্ছে কি গিয়ারের পোর্শনটা। তো ট্রেনের হুইলের যে আউটার যে ডায়ামিটারটা, টোটাল যে ডায়ামিটারটা, সেটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করা হয়েছে, আর গিয়ারের জন্য যে ডায়ামিটারটা সেটাকে স্মল ডি দিয়ে ডিনোট করা হয়েছে। একই রকমভাবে আমরা যদি মোটরের কথা বলি, তাহলে মোটরের যে আর্মেচারের যে টোটাল ডায়ামিটার, মানে আর্মেচার বলছি সরি, ওখানে যে পিনিয়ন যেটা আর কি, সেই যে ডায়ামিটারটা সেটা হচ্ছে কি আমাদের ডি ড্যাশ দিয়ে এখানটায় ডিনোট করা হয়েছে। সো ওভারঅল জিনিসটাকে যদি আমি সংক্ষেপে বলতে চাই, তাহলে হচ্ছে মেকানিক্স অফ ট্রেন মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি ট্রেনের যে হুইলটা আছে সেই হুইলটাকে রোটেট করাবে কে, একটা ডিসি সিরিজ মোটর অবভিয়াসলি, সেটা কিসের মাধ্যমে হচ্ছে, গিয়ার মেকানিজমের মাধ্যমে হচ্ছে। তো হুইল যেটা আছে ট্রেনের, তার যে ডায়ামিটারটা আর কি, ওভারঅল যে ডায়ামিটার সেটাকে ক্যাপিটাল ডি দিয়ে দেখানো হয়েছে, আর হুইলের এই যে ডটেড পোর্শনটা, মানে যেটা গিয়ারটা যেটা পেছন দিকে আছে, সেটার যে ডায়ামিটারটা সেটাকে স্মল ডি দিয়ে এখানটায় দেখানো হয়েছে। একই রকমভাবে ট্র্যাকশান মোটর যেটা আছে, ট্র্যাকশান মোটরের আর্মেচারটাকে ওখানে দেখানো হয়েছে, আর তার গিয়ারের যে ডায়ামিটার যেটাকে পিনিয়ন বলে, সেটা হচ্ছে গিয়ে স্মল ডি ড্যাশ দিয়ে এখানটায় দেখানো হয়েছে। এবার খুব সহজ কনসেপ্ট কি এখানটায়, যে সাপোজ যে ট্রেনটা আছে, সাপোজ এটা হচ্ছে গিয়ে আমাদের ট্রেনের কম্পার্টমেন্ট ধরে নাও। তো ট্রেনটা এদিকে আমি নিয়ে যেতে চাই, তাহলে এইদিকে যদি নিয়ে যেতে চাই তাহলে কী হবে, হুইলে এই বরাবর ফোর্স কাজ করতে হবে। দেখো হুইলে এই বরাবর ফোর্স কাজ করছে। এবার হুইলে এই বরাবর ফোর্স কেন কাজ করছে সেটা আমরা দেখব। যে ডিসি সিরিজ মোটর বলো বা ট্র্যাকশান মোটর যেটা আছে সেটা সেটা যদি এদিকে মুভ করে, তাহলে এই যে গিয়ারটা সেটা কোন দিকে মুভ করবে, তার অপোজিট দিকে মুভ করবে, রোটেট করবে, তাই না? তাহলে আমি বলতে পারি যে, এক মিনিট,
ট্রেনের যে ট্র্যাকশন মোটরটা আছে, ট্র্যাকশন মোটরের রোটেশনের ডিরেকশন যদি এদিকে হয়, ট্র্যাকশন মোটরের ডিরেকশন যদি এদিকে হয় রোটেশনে, তাহলে হুইলের যে ডিরেকশন হবে সেটা হচ্ছে এদিকে রোটেশনে। তখন কী হবে, জিনিসটা এদিকে এগিয়ে যাবে। তো এটাকেই আমাদেরকে একটা এক্সপ্রেশনের মাধ্যমে করতে হবে। এটাই হচ্ছে আমাদের মেকানিক্স অফ ট্রেন মুভমেন্ট। ওকে, সো এবার আমরা একটা জিনিস মেশিনেও অনেকবার পড়ে এসেছি, যে একটা অবজেক্ট আছে সেটার লিনিয়ার মোশনের জন্য রেসপন্সিবলকে ফোর্স, আর যদি রোটেশনাল মোশন থাকে তার জন্য রেসপন্সিবলকে অবভিয়াসলি হচ্ছে কি টর্ক। তাহলে এখানটায় আমাদের যে হুইলটা রোটেট করছে তার জন্য অবভিয়াসলি একটা টর্কের দরকার, বা এখানে যে আর্মেচার মোটর যেটা আছে সেটা যে রোটেট করছে তার জন্য কি দরকার, টর্কের দরকার। তো আমরা এখানটায় সেই টর্ক নিয়ে কথা বলবো। তাহলে ফার্স্টে আমরা ধরে নিই এখানটায় যে লেট the driving torque প্রমাণ হচ্ছে কি আমাদের টি, ইউনিট নিয়ে নিলাম হচ্ছে কি নিউটন মিটারে। আচ্ছা, আমরা ট্র্যাকটিভ এফোর্ট নিয়ে পড়াশোনা করেছি। ট্র্যাকটিভ এফোর্ট কি সেগুলো নিয়ে খুব ডিটেলসে ডিসকাশন হয়েছিল, যে ট্র্যাকটিভ এফোর্ট হচ্ছে কি এমন একটা ইফেক্টিভ ফোর্স যেটা ট্রেনকে প্রোপেল করার জন্য রেসপন্সিবল, তাই না? তো সেই যদি ট্র্যাকটিভ এফোর্টের কথা যদি আমরা এখানটায় বলি, তাহলে ট্র্যাকটিভ এফোর্ট আর ট্র্যাকটিভ এফোর্টটা কিন্তু একটু ভালো করে পড়ে রাখবে, কারণ এর ওপর বেস করে যে জিনিসটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে সেখান থেকে কিন্তু পরীক্ষায় বড় কোশ্চেন আসে। তো ট্র্যাকটিভ এফোর্ট যেটা পিনিয়নে যেটা কাজ করছে, যে পিনিয়ন আছে এই পিনিয়নের ওপর যে ট্র্যাকটিভ এফোর্ট কাজ করছে, দেখো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা ট্র্যাকটিভ এফোর্ট মানে কি পড়েছিলাম, যে এফেক্টিভ ফোর্স যেটা কাজ করছে কোথায়, আমাদের ট্রেন যেটা মানে কি বলে লোকোমোটিভ যেটা আছে, লোকোমোটিভের হুইলে বা হুইলের অ্যাক্সেলে যে মানে ইফেক্টিভ ফোর্সটা কাজ করার জন্য লোকোমোটিভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো সেটাই ছিল হচ্ছে গিয়ে ট্র্যাকটিভ এফোর্ট। তাহলে লোকোমোটিভকে যদি এগিয়ে যেতে হয় তার মানে ওর হুইলের এদিকে একটা ফোর্স কাজ করছে, হুইলকে যদি এদিকে বেসিক্যালি এগোতে হয় তার মানে এই যে পিনিয়নটা আছে মানে রোটর কি বলে আর্মেচার যেটা আছে সেটা এখানটা একটা ফোর্স নিশ্চয়ই কাজ করাচ্ছে, তবে না গিয়ে জিনিসটা এদিকে রোটেট করবে, তবে তো গিয়ে জিনিসটা এদিকে রোটেট করবে। সো যে পিনিয়নটা আছে আমাদের মোটরের, যে পিনিয়নটা আছে সেখানে যে ট্র্যাকটিভ এফোর্ট কাজ করছে সেটাকে নিয়ে আমরা এখানটায় কথা বলছি, ঠিক আছে? তো ট্র্যাকটিভ এফোর্ট আমি ধরে নিলাম হচ্ছে এফ ড্যাশ ধরে নিলাম। কেন এফ ড্যাশ ধরছি এখানটায়, এটা হচ্ছে কি আমাদের সেই ট্র্যাকটিভ এফোর্ট যেটা মোটরের পিনিয়নে কাজ করছে, সেই ট্র্যাকটিভ এফোর্টের কথা বলছি। চলো, ছবিটা খুব হয়ে গেছে, একটু পরিষ্কার করে দিই। সেটাকে ধরলাম আমি হচ্ছে গিয়ে এফ ড্যাশ। তাহলে এই যে টর্ক কাজ করছে, টর্ক সমান আমরা কি লিখতে পারি, টর্ক ইকুয়ালস টু হচ্ছে এফ ড্যাশ, আর ওই পিনিয়নের ডায়ামিটার কত ডি ড্যাশ, তাহলে ওর রেডিয়াস কত হবে ডি ড্যাশ বাই 2, তাহলে এফ ড্যাশ ইন্টু ডি ড্যাশ বাই 2। তাহলে ট্র্যাকটিভ এফোর্ট যদি এফ ড্যাশ হয় তাহলে পিনিয়নের ক্ষেত্রে যে টর্কটা কাজ করছে সেটা হচ্ছে এফ ড্যাশ ইন্টু ডি ড্যাশ বাই 2। এখান থেকে আমি ট্র্যাকটিভ এফোর্ট সমান কি লিখতে পারি, এফ ড্যাশ ইকুয়ালস টু 2t আপন ডি ড্যাশ। এই আমি আবারও বলি, এখানে যে ট্র্যাকটিভ এফোর্ট এফ ড্যাশের কথা বলছি সেটা হচ্ছে গিয়ে মোটরের যে পিনিয়নটা আছে সেই পিনিয়নে যে ফোর্সটা কাজ করছে সেটার কথা হচ্ছে। দেখো বেসিক্যালি এটা ধরো মোটর, আর এটা ধরো হচ্ছে আমাদের হুইলের যে গিয়ারটা আছে সেটা। এবার এই যে পিনিয়নটা আছে, পিনিয়নে যে ফোর্সটা কাজ করছে, ট্র্যাকটিভ এফোর্টটা কাজ করছে সেটার কথা আমরা বলছি। তোমার মনে হতে পারে যে এখানকার যে ট্র্যাকটিভ এফোর্ট আর হুইলের ওপর অ্যাকচুয়ালি যে ট্র্যাকটিভ এফোর্টটা কাজ করছে যেটার জন্য ট্রেনটা এগিয়ে যাচ্ছে, দুটো কি এক হবে না আলাদা হবে?
অবভিয়াসলি আলাদা হবে। কেন আলাদা হবে, চলো প্রথম ছবিতে যাওয়া যাক। দেখো এখানটায় এই ছবিটার কথা যদি বলো, ধরো এটা হচ্ছে এদিকে রোটেট করছে, এদিকে দেখানো হয়েছে এটা এদিকে রোটেট করছে, তাহলে এটা যদি এদিকে রোটেট করে তাহলে এটাকে যদি মোটর ধরে নাও, এর যে অ্যাক্সেল আছে মানে এর যে পিনিয়ান আছে সেখানে একটা ট্র্যাকটিভ এফোর্ট কাজ করছে যার জন্য এই জিনিসটা রোটেট করছে। আর একে যদি রোটেট করতে হয় তাহলে এরও একটা ট্র্যাকটিভ এফোর্ট কাজ করবে। দুটোর ভ্যালু আলাদা কেন হবে, কারণ এই মোটর থেকে যখন এই বড় হুইলটাতে যখন ফোর্সের ট্রান্সমিশন হচ্ছে বা পাওয়ারের ট্রান্সমিশন হচ্ছে তখন কিছু পরিমাণ এনার্জি লস হবে। কীরকমভাবে এনার্জি লস হতে পারে, রোটেশনের জন্য যে এনার্জি লস সেটা কী ধরনের, ফ্রিকশানের জন্য হতে পারে। তো এই এনার্জি লসের জন্য পিনিয়ান বা মোটরের যে ট্র্যাকটিভ এফোর্ট আর বড় হুইলের যে ট্র্যাকটিভ এফোর্ট সেটা কিন্তু ডিফারেন্ট হবে। যদি কোনো লস না হতো, লসলেস সিস্টেম হতো, আইডিয়াল সিস্টেম হতো, তাহলে যে পরিমাণ ফোর্স বা যে পরিমাণ টর্ক বা যে পরিমাণ ট্র্যাকটিভ এফোর্ট জেনারেট করছে আমার পিনিয়ানটা বা মোটরটা মানে ছোট হুইলটা, ঠিক সেই পরিমাণ ফোর্স বা টর্ক এখানেও প্রডিউস হতো। বাট যেহেতু এই রোটেশনাল লসটা হচ্ছে যেমন ফ্রিকশনাল লস, তো তার জন্য কিছু পরিমাণ টর্ক আমাদের লস্ট হয়ে যাচ্ছে, যার জন্য ট্র্যাকটিভ এফোর্ট কিছুটা ডিফারেন্ট হবে। যাই হোক, তাহলে এটা হচ্ছে গিয়ে পিনিয়ানের জন্য যে ট্র্যাকটিভ এফোর্ট সেটাকে আমরা পেলাম। এবার ট্র্যাকটিভ এফোর্ট আমরা যদি হুইলের কথা বলি, আচ্ছা এখানটায় আমি সংক্ষেপে লিখছি, নোটে অ্যাকচুয়াল কথা দিয়ে লেখা থাকবে, কারণ দুই জায়গায় ট্র্যাকটিভ এফোর্ট লেখা হয়ে গেল, তোমার মনে হবে এখানকার ট্র্যাকটিভ এফোর্ট আর এখানকার ট্র্যাকটিভ এফোর্ট কি তাহলে একই? না, এখানকার ট্র্যাকটিভ এফোর্টটা হচ্ছে গিয়ে মোটরের পিনিয়ানে যে ফোর্সটা কাজ করছে সেটা, আর এখানটায় যে ট্র্যাকটিভ এফোর্টের কথা বলছি আমি সেটা হচ্ছে গিয়ে হুইলে যে ট্রেনের হুইলে যে ট্র্যাকটিভ এফোর্ট কাজ করছে, যেটাকে অলরেডি আমরা ডিসকাস করে এসেছিলাম একবার, যে এফটি দিয়ে এফটি ইকুয়ালস টু এফ এ প্লাস মাইনাস এফ জি প্লাস এফআর, এইভাবে যেটার এক্সপ্রেশন আমরা ডিরাইভ করেছিলাম, এখানে সেই ট্র্যাকটিভ এফোর্টের কথা বলছি যেটা হচ্ছে আমার ট্রেনের হুইলের কথা হচ্ছে। যাই হোক, তাহলে এই এফটি যদি কথা হয় তাহলে একটা জিনিস তো বুঝতে পারছো, এই যে এফটিটা তৈরি হলো, এই যে ট্রেনের এই যে হুইলের বড় হুইলের যে ট্র্যাকটিভ এফোর্ট তৈরি হলো, এই এখানে এটাকে এফটি করে দিলাম আমি এখানে, চলো এটা কেন জেনারেট হচ্ছে, এই এফ ড্যাশের জন্যই তো জেনারেট হচ্ছে। যদি আইডিয়াল সিস্টেম হতো তাহলে এই এফ ড্যাশ আর এই এফটিটা সমান হতো, বাট যেহেতু সিস্টেমে আমি দেখালাম যে লস হচ্ছে তার জন্য দুটো আলাদা হবে। মোট কথা এটা হচ্ছে আমার ইনপুট, তার জন্য এটা হচ্ছে গিয়ে আউটপুট। ইন জেনারেল আমরা কি জানি, আউটপুট সমান হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি ইন্টু ইনপুট, বা তোমরা যেটাকে এইভাবে লিখে রাখো আর কি, এফিসিয়েন্সি সমান আউটপুট বাই ইনপুট। আর যদি আমি আউটপুটের কথা বলি সেটা হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি ইন্টু ইনপুট। তাহলে এখানে আউটপুট কোনটা, এফটি, এফটিকে সমান আমরা তাহলে কী লিখতে পারি, এফটি সমান কী লিখতে পারি, এফিসিয়েন্সি ইন্টু ইনপুট মানে এফ ড্যাশ, আর তার সঙ্গে আরও একটা জিনিস অ্যাড হবে সেটা আমরা এখানটায় দেখব, যে আউটপুট ট্র্যাকটিভ এফোর্ট এফটি সমান কি এফিসিয়েন্সি। এই এফিসিয়েন্সিটাকে আমরা ট্রান্সমিশন এফিসিয়েন্সি বলি, এটা আমাদের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের ট্রান্সমিশন নয়, এই ট্রান্সমিশনটা কি, যে পিনিয়ান থেকে মোটরে, পিনিয়ান থেকে যে আমাদের ট্রেনের যে হুইলটা আছে সেখানে যে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে তার কথা বলা হচ্ছে এখানটায়। যাই হোক, তো এফিসিয়েন্সি, ট্রান্সমিশন এফিসিয়েন্সি ইনটু আমাদের মেন ট্র্যাকটিভ এফোর্ট কত ছিল, সেটা হচ্ছে এফ ড্যাশ দিয়ে ডিনোট করেছিলাম, ইনটু যে জিনিসটা অ্যাড হবে এখানে বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই যে বড় হুইলটার ইনার ডায়ামিটার আর আউটার ডায়ামিটারের যে রেশিও সেটা আমাদের অ্যাড হবে এখানটায়। সেটা কি অ্যাকচুয়ালি দেখো, বড় যে হুইলটা আছে, বড় হুইলের ইনার ডায়ামিটার কত, মানে গিয়ারের যে ডায়ামিটারটা সেটা কত, স্মল ডি, আর টোটাল ডায়ামিটার কত, ক্যাপিটাল ডি, এর সঙ্গে এটা মাল্টিপ্লিকেশান হবে। কারো যদি জানার ইচ্ছে থাকে এটা কেন হবে আমাকে মেসেজ করতে পারো, সেখানটা আমি দেখিয়ে দেবো, পাতি ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মের কারণে। আচ্ছা, তাহলে এফটি ইকুয়ালস টু ইটা ইন্টু এফ ড্যাশ ইন্টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। আর এটা কেন মানে কি করে আসছে সেটা পরীক্ষায় তোমাকে লিখে দেখাতে হবে না, বাট যদি জানার ইচ্ছে থাকে আমাকে পার্সোনালি মেসেজ করবে বা গ্রুপে মেসেজ করবে, আমি দেখিয়ে দেবো ঐকিক নিয়মের কারণে জিনিসটা হয়, আর কিছুই না। আচ্ছা, তাহলে এফটি ইকুয়ালস টু ইটা ইন্টু এফ ড্যাশ ইন্টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। আচ্ছা, এখানে আমরা এফ ড্যাশের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা পুট করে দিতে পারি। এফ ড্যাশের ভ্যালু দেখো কি পাওয়া গেছিল, 2t বাই টি ড্যাশ।
ইন্টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি, এরকম পেলাম আমরা। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা যাক। এফ টি ইকুয়ালস টু, এটা থাকলো, তারপরে টিটাকে একসঙ্গে লিখি, চলো টর্কের টিকে একসঙ্গে লিখলাম। তারপর টু আছে, টুটাকে লেখা যাক টু, এখানে ডি আছে ক্যাপিটাল টু আপন ক্যাপিটাল ডি। আর কি কি পড়ে থাকলো, উপরে একটা স্মল ডি পড়ে আছে আর নিচে একটা ডি ড্যাশ পড়ে আছে। ওকে, और এফ টি ইকুয়ালস টু এফিসিয়েন্সি ইন্টু টর্ক। আচ্ছা, এখানে কি বলে, উপরে টু, এখানে হচ্ছে টু আপন ডি আছে, আর এই যে ডি বাই ডি ড্যাশ, স্মল ডি বাই স্মল ডি ড্যাশ, স্মল ডি কোনটা, স্মল ডি হচ্ছে দেখে নাও এখানটায় আমাদের ট্রেনের যে হুইলটা আছে সেই হুইলের যে ইনার ডায়ামিটার সেটা, মানে গিয়ারের ডায়ামিটার সেটা। আর ডি ড্যাশ কোনটা, সেটা হচ্ছে কি পিনিয়নের যে ডায়ামিটার, মানে মোটরের যে ভেতরের যে গিয়ারের ডায়ামিটারটা, যেটাকে পিনিয়ন বলছি। তাহলে এই স্মল ডি আর এটা হচ্ছে ডি ড্যাশ, এটারই রেশিওকে আমরা ওখানটায় দেখলাম। এই রেশিওটাকেই আমরা ডিনোট করি গামা দিয়ে, এই রেশিওটাকেই আমরা ডিনোট করি হচ্ছে গামা দিয়ে। ওকে, আর এই গামাকে বলা হয় অ্যাকচুয়ালি গিয়ার রেশিও, গামাকে বলা হয় গিয়ার রেশিও, একে বলা হয় গিয়ার রেশিও। সো এটাকে লেখা যেতে পারে এফ টি ইকুয়ালস টু, সরি, এটা টি ইন্টু টু গামা বাই টি। এটা পরীক্ষায় ছোট একটা প্রুফ আসতে পারে, দেখতে পেলে খুবই ছোট একটা সহজ একটা প্রুফ। আর এর ওপর বেস করে আমরা একটা প্রবলেম করব, এর ওপর বেস করে একটা ম্যাথ অনেক কবার এসছে পরীক্ষাতে, স্পেশালি যখন পুরনো সিলেবাস ছিল তখন তো অনেকবার এসছে অঙ্কটা। যাই হোক, তো আমরা কি দেখলাম এখানে, যে হুইলের যে ট্র্যাকটিভ এফোর্ট এফটি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে যে ট্রান্সমিশন এফিসিয়েন্সি ইন্টু টর্ক ইন্টু টু ইন্টু গামা আপন ক্যাপিটাল ডি। আচ্ছা, এই যে ট্র্যাকটিভ এফোর্ট, এটাই কিন্তু আমাদের ইকুয়াল হবে ট্র্যাকটিভ এফোর্টের যে একটা বড় ইকুয়েশন আমরা ডিরাইভ করেছিলাম, এফ টি ইকুয়ালস টু এফ এ প্লাস মাইনাস এফ জি প্লাস এফ আর, মানে অ্যাক্সিলারেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্ট প্লাস মাইনাস গ্র্যাভিটির জন্য ট্র্যাকটিভ এফোর্ট প্লাস হচ্ছে ট্রেন রেজিস্ট্যান্সের জন্য ট্র্যাকটিভ এফোর্ট। ওই এফটি আর এই এফটি কিন্তু সেম, তাহলে দরকার যখন পড়বে এই ইকুয়েশনের সঙ্গে ওটাকে আমাদের ইকুয়ালাইজ করতে হতে পারে। যাই, তো আমরা অঙ্কটায় চলে আসবো। তো তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে অঙ্কটাকে ফার্স্টে লিখে নেবে, নিজে ট্রাই করবে, তারপরে সলিউশন দেখবে। তো আমি সলভ করে দিচ্ছি অঙ্কটা, আই গেস তোমরা নিজেরা ট্রাই করেছো। দেখো এখানে কি কি বলছে, অ্যান ইলেকট্রিক ট্রেন ওয়েইং 200 টন, একটা ইলেকট্রিক ট্রেন আছে যার ওয়েট সেটা বলে দিচ্ছে কত, 200 টন বলে দিচ্ছে। ওকে, তাহলে ডাব্লু ইকুয়ালস টু আমরা লিখবো 200 টন, 200 টন। একটা জিনিস ভালো করে খেয়াল করে রাখো, থিওরি পড়ার সময় আমি কিন্তু বারবার বলেছি যে ওরা বলবে ওয়েট কিন্তু দেবে হচ্ছে গিয়ে মাস। এখানে বেসিক্যালি 200 টন, টন কিসের ইউনিট, টন কিন্তু হচ্ছে মাসের ইউনিট, বাট বলে দিল কি ওয়েট দিয়ে বলে দিল। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, নাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলছে কি হ্যাজ 8 মোটরস গিয়ার টু এ ড্রাইভিং হুইল, মানে একটা হুইলকে 8টা মোটর গিয়ার করে ঘোরাচ্ছে, তাহলে নাম্বার অফ মোটর পার হুইল কত, 8টা। তো সেটাকে চলো আমি ছোটো হাতের এন দিয়ে 8 নাম দিয়ে রাখি নাম্বার অফ মোটরস। ইচ হুইল ইজ 90 সেন্টিমিটার ডায়ামিটার। ঠিক আছে, তো হুইলের যে ডায়ামিটার সেটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করেছিলাম, সেটা বলে দিয়েছে কত এখানে 90 সেন্টিমিটার। আমাদেরকে কি করতে হবে, এটাকে প্রথম কাজ মিটারে নিয়ে যেতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করে পেলাম আমরা 0.9 মিটার। আচ্ছা, তারপরে বলছে ডিটারমাইন দ্য টর্ক ডেভেলপড বাই ইচ মোটর, মানে প্রত্যেকটা মোটরের এখানে টর্ককে মানে ইয়ে করতে হবে, ডিটারমাইন করতে হবে। টু অ্যাক্সিলারেট দ্য ট্রেন টু এ স্পিড অফ 48 কিলোমিটার পার আওয়ার ইন, আচ্ছা এখানে একটা স্পেস হবে, কিলোমিটার পার আওয়ার ইন 30 সেকেন্ড। আচ্ছা, তার মানে এখানে যে ম্যাক্সিমাম স্পিড সেটা বলে দিচ্ছে কত, 48 কিলোমিটার পার আওয়ার। সো ভিএম
এটা বলে দিয়েছে 48 কিলোমিটার পার আওয়ার। কত সেকেন্ডে অ্যাক্সিলারেট হবে? দেখো একটা ট্রেন যখন জার্নি করে তখন কি বলেছিলাম, ফার্স্টে জিরোর থেকে তার স্টার্ট হচ্ছে, জিরো স্পিড থেকে, দিয়ে ফার্স্টে অ্যাক্সিলারেশান হচ্ছে, অ্যাক্সিলারেশানের পর ম্যাক্সিমাম স্পিডে পৌঁছাচ্ছে। তাহলে এই যে অ্যাক্সিলারেশানের ট্রেন জার্নি স্টার্ট করলো এখান থেকে, অ্যাক্সিলারেশানের পর যে 48 কিলোমিটার পার আওয়ারে পৌঁছাচ্ছে, তো এইটুকু আসতে তো টাইম লাগছে, তাই না? যেটা আমরা স্পিড টাইম কার্ভে পড়েছিলাম, এরকম স্পিড টাইম কার্ভ পড়েছিলাম না, সিম্পলিফাইড টার্ম। তো এই যে এইটুকু টাইম, এইটুকু পিরিয়ড কি অ্যাক্সিলারেশন পিরিয়ড, তো এইটুকু যে টাইম, সেই টাইমটা কত বলে দিয়েছে আমাদের? 30 সেকেন্ড। 30 সেকেন্ড টাইমে ও ওই স্পিডে পৌঁছে যাচ্ছে। তাহলে T1 ধরে নিলাম, যেহেতু আমরা গ্রাফে T1 দিয়ে ডিনোট করতাম, এখানে আমরা T1 দিয়ে ধরে নিলাম। অ্যাক্সিলারেশনের টাইমকে আমরা T1 দিয়ে ডিনোট করতাম যেহেতু, তাই T1 ধরা হলো এখানে। তোমার যা খুশি ইচ্ছে হতে পারে, তুমি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আপ টু এ গ্রেডিয়েন্ট অফ 1/200, তাহলে গ্রেডিয়েন্টকে আমরা কী দিয়ে ডিনোট করেছিলাম? যখন আমরা ট্র্যাকটিভ এফোর্টের মেন যে ফর্মুলাটা বার করেছিলাম, ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করেছিলাম। আর গ্রেডিয়েন্টকে কি করে বিচার করা, মানে ইয়ে করতাম সেখানটায়, দেখো এখানে কি বলে দিয়েছে, আপ টু এ গ্রেডিয়েন্ট অফ 1/200, তাহলে 1/200 ইন্টু 100 ইন্টু 100, আমরা পার্সেন্টেজ গ্রেডিয়েন্টে যেহেতু প্রকাশ করি জিনিসটাকে, তাহলে এটা করলে কত হচ্ছে বলো? হাফ হচ্ছে, তাই না? 1/2%, 1/2% মানে 0.5%, 0.5%। ওকে, তারপরে কি বলছে? দ্য এফেক্ট অফ রোটেশনাল ইনার্শিয়া ইজ 10% অফ দ্য ট্রেন ওয়েট। তো এটা তো আমরা এর আগে অনেকবার ডিসকাস করেছি, যে ট্রেনের যেটা ডেড ওয়েট থাকে তার থেকে অ্যাক্সিলারেটিং ওয়েট বেশি হয়। কেন হয় সেগুলোর কারণ আমরা ডিটেলসে পড়েছিলাম। তাহলে এখানে সেটাই বলে দিচ্ছে, রোটেশনাল ইনার্শিয়া বলে দিচ্ছে 10%, মানে একদম পাতি কথাই হচ্ছে কি, একটা ট্রেনের ডেড ওয়েট যদি সাপোজ 100 কেজি হয়, তাহলে রোটেশনাল যখন রোটেট করবে, মানে অ্যাক্সিলারেট করবে, সেই সময় ওর যে এফেক্টিভ ওয়েট সেটা 10% বেড়ে যাবে, তাই না? তো তার মানে কি, ট্রেনের ওয়েট হচ্ছে গিয়ে ধরো 100 কেজি, তাহলে যদি 10% বেড়ে যাওয়া মানে 10 কেজি বেড়ে যাবে, তাহলে নতুন ওয়েট কত হবে? 110 কেজি হবে, রাইট? তাহলে এখানটায় আমাদের যে এফেক্টিভ ওয়েটের যদি কথা বলি, কত পার্সেন্ট দেখো বলে দিচ্ছে এখানে, 10%, রাইট? 10%। আর অ্যাকচুয়াল ওয়েট কত? 200, তাহলে 200 10%, তাহলে 10% অফ যদি 200 নিই, তাহলে 10% অফ 200 মানে 10/100 ইন্টু 200, এতটা বাড়ছে। আর অ্যাকচুয়ালি আছে কতটা? 200 তো নিজস্ব আছে, তাহলে প্লাস 200, তাহলে করে আসছে কত দেখো, 100 দুগুণ 200, 10 দুগুণ 20, 220 টন। বুঝতে পারলে কি বললাম? যে ট্রেনের যে ডেড ওয়েট সেটা কত? 200 টন। আর কি হয়েছে, রোটেশনের জন্য 10% বেড়ে গেছে। তাহলে 10% বেড়ে গেলে মানে কতটা বাড়ছে? 200 10% মানে কত? 20। তাহলে 200 টন ওর আগে ছিল, আর 20 টন বেড়ে যাচ্ছে, তাহলে নতুন ওয়েট কত হবে? 220 টন। সেটাই হচ্ছে কি আমাদের অ্যাক্সিলারেটিং ওয়েট বা এফেক্টিভ ওয়েট দিয়ে যেটাকে আমরা ডিনোট করি। আচ্ছা, আর কি বলে দিচ্ছে দেখো এখানটায়, আর বলে দিচ্ছে দ্য গিয়ার রেশিও ইজ 4:1। গিয়ার রেশিও বলে দিয়েছে 4:1। তো গিয়ার রেশিওকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম? স্মল ডি আপন ডি ড্যাশ। তাহলে এটা হচ্ছে কত? 4। এটাও এখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে। আর কিছু আছে ডেটা? অ্যান্ড গিয়ারিং এফিসিয়েন্সি ইজ 80%। ওই ট্রান্সমিশন এফিসিয়েন্সি যেটা বলছিলাম সেটাই হচ্ছে কি এটা 80%, মানে 80/100 মানে হচ্ছে 0.8। আমাদেরকে যেটা ক্যালকুলেট করতে দিয়েছে, টর্ক ক্যালকুলেট করতে দিয়েছে। আচ্ছা, এখানে টর্ক যদি ক্যালকুলেট করতে, তার মানে এইটা ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে টি ক্যালকুলেট করতে দিয়েছে, যদি আমার এফটি জানা থাকে, গামা জানা থাকে। আচ্ছা, ক্যালকুলেট যেটা করতে দিয়েছে সেটাকে আমি গোল করে রাখি। এটা যদি জানা থাকে আর ক্যাপিটাল ডি যদি জানা থাকে, তাহলেই আমি টি এর ভ্যালু পেয়ে যাব। দেখো গামা মানেই তো হচ্ছে গিয়ে কি বলে, স্মল ডি বাই ক্যাপিটাল ডি ড্যাশ। এই যে এটা তো বলে দিয়েছে কোশ্চেনে, তাহলে গামা কোশ্চেনে বলে দেওয়া আছে, ক্যাপিটাল ডি ও ডায়ামিটারটাও বলে দিয়েছে কোশ্চেনে, এটাও বলে দিয়েছে। তাহলে এফটি ট্র্যাকটিভ এফোর্ট যদি আমি ক্যালকুলেট করতে জানি, তাহলে কিন্তু অঙ্কটা সলভ হয়ে যাবে। সো আমার কাজ হচ্ছে গিয়ে ট্র্যাকটিভ এফোর্ট ক্যালকুলেট করা।
ট্র্যাকটিভ এফোর্টের জন্য আমরা যে ফর্মুলাটা পেয়েছিলাম আগে সেটা আমি লিখে নিই, তাহলে বুঝতে পারবো যে কী কী জিনিস লাগবে আর কী কী জিনিস লাগবে না। আমরা সেখানে যে ফর্মুলাটা পেয়েছিলাম এফটি সমান 277.8 WE আলফা প্লাস 98 WG প্লাস WR। এই ফর্মুলা যে কেউ মুখস্থ রাখতে পারবে। এখানে মেন ইম্পর্টেন্ট হচ্ছে কি ইউনিট সিস্টেম, ঠিক আছে? ইউনিট কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ আমরা এখানে প্রথম থেকে শেষ অবধি একটা জিনিসই মেনটেন করছি যে এক্স অ্যাক্সিস বরাবর টাইমকে নিয়েছি সেকেন্ডে, ওয়াই অ্যাক্সিস বরাবর টাইমকে নিয়েছি কিলোমিটার পার আওয়ার, স্পিডকে নিয়েছি কিলোমিটার পার আওয়ারে, যার জন্য আমাদের অ্যাক্সিলারেশনও হয়ে গেছিলো কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড। ইভেন আমরা ওয়েট সমস্ত জায়গায় টন হিসেবে ক্যালকুলেট করছি। কিন্তু পরীক্ষাতে অনেক সময় ইউনিট চেঞ্জ করে টাইমকে সেকেন্ডে দিতে পারে, স্পিডকে কিলোমিটার পার আওয়ারের পরিবর্তে মিটার পার সেকেন্ডে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়ে গিয়ে কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ডের পরিবর্তে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যেতে পারে। আর ট্রেনের ওয়েটকে টনের পরিবর্তে কেজিতেও দেওয়া থাকতে পারে। সেরকমভাবে কিন্তু ফর্মুলাগুলো অঙ্কে অ্যাপ্লাই করার সময় কিন্তু চেঞ্জ হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এফটি ক্যালকুলেট করা ছিল প্রাইমারি ফোকাস। এফটিকে ক্যালকুলেট করতে গেলে কি কি আছে আমাদের সেটা আমাদেরকে একটু দেখতে হবে। দেখো ডাব্লুইর ভ্যালু একটু আগেই আমরা ক্যালকুলেট করেছি 220 টন। আলফা মানে অ্যাক্সিলারেশন, এটা আমি জানি না, তাহলে এটাকে আমাকে আগে ক্যালকুলেট করতে হবে। ডাব্লু এটা হচ্ছে কি আমাদের ডেড ওয়েট আমি জানি, শুরুতেই কোশ্চেনে বলে দিয়েছে, সেটা হচ্ছে 200 টন। জি হচ্ছে কি আমাদের ওই যে গ্রেডিয়েন্ট, যেটা একটু আগে আমরা বার করেছি যে 0.5%, যেটা আমরা ক্যালকুলেট করলাম। তারপরে ডাব্লু হচ্ছে গিয়ে আবার আমাদের ডেড ওয়েট, আর স্মল আর হচ্ছে গিয়ে আমাদের ট্রেন রেজিস্ট্যান্স কি বলা আছে? এক মিনিট একটু দাঁড়াও, এই যে লেখা আছে, আমি এটা মিস করে গেছিলাম। দ্য ট্র্যাকটিভ রেজিস্ট্যান্স ইজ 50 নিউটন পার টন। তাহলে এই ট্র্যাকটিভ রেজিস্ট্যান্সটাই হচ্ছে গিয়ে ট্রেন রেজিস্ট্যান্স, এটারই ভ্যালু বলে দিয়েছে 50 নিউটন পার টন। এই তাহলে এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে আলফাটাকে বার করা। আলফাটা বার করতে পারলেই আমরা এই ফর্মুলা দিয়ে এফটি বার করে নিতে পারবো। তাহলে আলফা কী করে বার করব? যখন আমরা স্পিড টাইম কার্ভ নিয়ে ডিটেলসে ডিসকাশন করতাম, অনেক অঙ্ক করেছি তার উপর, আলফা সমান সেখানে আমরা বারবার ক্যালকুলেট করেছি Vm/T1, যেখানে Vm হচ্ছে গিয়ে ক্রেস্ট স্পিড আর T1 হচ্ছে গিয়ে টাইম অফ অ্যাক্সিলারেশন বা ডিউরেশন অফ অ্যাক্সিলারেটিং পিরিয়ড। তাহলে Vm/T1, দেখো Vm এর যে ভ্যালু সেটা কোশ্চেনে বলে দিয়েছে 40 কিলোমিটার পার আওয়ার, আর T1 কোশ্চেনে বলে দিয়েছে 30। তাহলে 48/30 যদি করো আসবে দেখবে 1.6। ইউনিট কি হবে? কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড। এই জন্যই আমি বলেছি ইউনিট সিস্টেম কিন্তু বিশেষ রকমের ইম্পর্টেন্ট, কারণ ইন জেনারেল কিন্তু আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ারে ক্যালকুলেট করি, বাট এই কোশ্চেনে যেহেতু কিলোমিটার পার আওয়ার, মানে আমরা যে সিস্টেমে প্রথম থেকে পড়ে এসেছি সেই সিস্টেমেই সমস্ত কিছু দেওয়া আছে, তাই আমরা চেঞ্জ করছি না এখানটায়। বাট পরীক্ষার কোশ্চেনে যদি ইউনিট চেঞ্জ করা থাকে সেই হিসাবে কিন্তু আমাদের অ্যাডপ্ট করতে হবে সিচুয়েশনের সাথে। আচ্ছা, তাহলে আলফা আমরা বের করে নিলাম, এবার তো আমরা ইজিলি এফটি বের করে নিতে পারবো, তাই না? তাহলে ভ্যালুগুলো আমি ওখান থেকে বসিয়ে নিচ্ছি। এফটি সমান কী হবে তাহলে বলো? 277.8। আচ্ছা, তারপরে আছে ডাব্লুইর ভ্যালু কত? 220 টন, একটু আগে বার করেছি আমরা, ইন্টু আলফার ভ্যালু বার করলাম আমরা 1.6। তাহলে এই অবধি কমপ্লিট, প্লাস 98.1, বেশ 98.1। তারপরে কি আছে? ডেড ওয়েট হচ্ছে কি আমাদের 200। তারপরে হচ্ছে গিয়ে জি এর ভ্যালু কত? জি ক্যালকুলেট করেছি 0.5, জি ক্যালকুলেট করেছি আমরা 0.5, হলো এই অবধি। তারপরে হচ্ছে গিয়ে ডাব্লু ইন্টু আর প্লাস ডাব্লু, মানে এটা হচ্ছে আমাদের ডেড ওয়েট, আর বোধহয় ট্রেন রেজিস্ট্যান্স আমরা নিয়েছি 50 নিউটন পার টন। 50 ট্র্যাকটিভ এফোর্ট ওয়ান কাইন্ড অফ ফোর্স, তাহলে ওর এখানে যে ইউনিট এসআই ইউনিটে আমরা অঙ্ক করছি নিউটন। তো এটাকে টোটালটাকে ক্যালকুলেট করার পর দেখবে আসবে এরকম 117,596 নিউটন, এত নিউটন। ওকে, তাহলে এফটি আমাদের ক্যালকুলেট হয়ে গেছে। এবার আমরা যে ফর্মুলা ট্র্যাকটিভ এফোর্টের ইউজ করেছিলাম সেখানটায় এফটি ইকুয়ালস টু
এফ টি ইকুয়ালস টু, আমরা একটু আগে ডিরাইভ করেছি ফর্মুলা, দেখে নাও এখানটায়, এই যে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এখান থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে টি, তাহলে টিকে আমি লেফট হ্যান্ড সাইডে রাখি, বাকিগুলোকে সব ওদিকে নিয়ে চলে যায়। তাহলে টি ইকুয়ালস টু কী হবে, এফ টি, সরি এই তো নাকি, এফটির ভ্যালু আমরা এখনই ক্যালকুলেট করলাম, কত বলো, 117596, 117596। ডি, ক্যাপিটাল ডি, ট্রেনের যে ডায়ামিটার সেটা কত দিয়ে দিয়েছে, এখানে লিখেছি আমরা 0.9 ইন্টু 0.9। এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি বলেছে হচ্ছে আমাদের 80% বোধ হয়, হ্যাঁ, তার মানে 0.8 টু, গামা মানে হচ্ছে গিয়ে এই যে এটাই হচ্ছে গিয়ে গামা, আমাদের কত 4 বলা আছে। তাহলে টর্ক বেরাবে হচ্ছে আমাদের এত, কত হচ্ছে আমাদের 16,537 নিউটন মিটার। তাহলে একটা মোটরের জন্য, সরি কী বলে, টোটাল টর্ক হচ্ছে গিয়ে এতটা, 16,537 নিউটন মিটার। এবার কতগুলো মোটর আমরা ইউজ করেছি, আমরা ইউজ করেছি টোটাল 8টা মোটর, একদম অঙ্কের ফার্স্ট লাইনেই ছিল, তাই না, 8টা মোটর। তাহলে 8টা মোটর টোটাল মিলে তৈরি করছে এতটা টর্ক, তাহলে একটা মোটর কত টর্ক তৈরি করবে, এত বাই 8। তাহলে অতএব টর্ক ডেভেলপড বাই ইচ মোটর equals to 16,537 by 8, 2067 নিউটন মিটার। তো এই অঙ্কটা একটু ভালো করে পরীক্ষার জন্য করবে।